নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শুরু হয়ে গেল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। সিউড়ি পৌরসভার চেক জালিয়াতি কালিম্পং পৌরসভার মাধ্যমে। সরকারি হোস্টেলে ছাত্রীদের সংখ্যা কম, চিন্তায় প্রশাসন। নতুন ঢালাই রাস্তার কাজ শুরু দুবরাজপুরের ১০ নম্বর ওয়ার্ডে। সদাইপুর থানার সচেতনতার বার্তা ড্যাম্পে বা নীল নির্জনে। জয়দেব মেলা আশ্রম কমিটির মেলা নিয়ে রূপরেখা বিষয়ক আলোচনা সভা। রোগপুর থানা পুলিশের মানবিক মুখ। আদিবাসীদের স্বনির্ভরতার লক্ষ্যে শূকর বিতরণ মুরারোয়ে। 1840 সালের 21শে ডিসেম্বর বাংলার 1250 বঙ্গাব্দের 7ই পৌষ দেবেন্দ্রনাথ ঠাকুর 20 জন অনুগামীকে নিয়ে রামচন্দ্র বিদ্যাবাগীশের থেকে ব্রাহ্মধর্ম গ্রহণ করেন। 1298 বঙ্গাব্দের 7ই পৌষ শান্তিনিকেতনে একটি ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করেন। 1894 খ্রিস্টাব্দে ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণে মন্দিরের উল্টো দিকের মাঠে একটি ছোট মেলার আয়োজন করা হয়েছিল। সেটি পৌষ মেলাতে পরিণত হয়। সেই পৌষ মেলা 2024-এ ফের পূর্বপল্লীর মাঠে আয়োজন করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ঐতিহ্যবাহী এই মেলাকে ধরে রাখতে পালন করা হচ্ছে পৌষ উৎসব। পৌষ উৎসব নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ যে অনুষ্ঠান সূচি প্রকাশ করেছে তা হল আজ সোমবার 7ই পৌষ গৌড় প্রাঙ্গণে ভোর 5:30টায় বৈতালিক, শান্তিনিকেতন গৃহে সকাল 6টায় সানাই, সকাল 7:30টায় ছাতিমতলায় উপাসনা, সন্ধে 6টায় উদয়ন বাড়ি ও ছাতিমতলায় হবে আলোকসজ্জা। পৌষ মেলা ও পৌষ উৎসব নিয়ে এদিন জেলাশাসক বিধান রায় জানান, পৌষ মেলা না, পৌষ উৎসব এবং পৌষ মেলা, ঠিক আছে। পৌষ উৎসব এবং পৌষ মেলা তো একে অঙ্গাঙ্গভাবে জড়িত, সুতরাং আগে পৌষ মেলাকে বললে হবে না, পৌষ উৎসবকে বলতে হবে। আমরা একদম সকাল থেকেই পৌষ উৎসবের যে সূচনা সেখান থেকে আমরা ছিলাম, সভাধিপতি সাহেব ছিলেন, আমি ছিলাম, আমাদের বিশ্বভারতী কর্তৃপক্ষ সবাই ছিলেন। এক অন্য অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, ঠিক আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গুরুদেব তিনি ঘরের সাথে বাইরের মিলন ঘটাতে চেয়েছিলেন। অর্থাৎ আমাদের যা সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা, আমাদের যে যা কিছু আছে তার সাথে বাইরের মিলন ঘটাতে চেয়েছিলেন। সেই ধারা এখনও অব্যাহত। খুব ভালো লাগছে আজকে একদম এই সকাল সকাল অনুষ্ঠানে প্রচুর মানুষ এখানে ছিলেন। এখন আমাদের এই মেলা যে পৌষ মেলা, সেখানে আমাদের আউল বাউলের আমাদের জায়গা বীরভূম জেলা, সেখানে আমাদের মাননীয় বাউলরা তারা তাদের সঙ্গীত দিয়ে এই পৌষ মেলার সূচনা হয়, সেটাও আজকে সূচনা হয়েছে। আমরা ছিলাম সবাই। তারপরে আমরা ঘুরে ঘুরে এখানে প্রচুর দেখছেন আমাদের স্টল আছে। আমাদের সরকারি এবং সরকারি পাশাপাশি যারা বিভিন্ন বেসরকারি সংস্থা যারা বিভিন্ন ধরনের জনমত গঠনের ক্ষেত্রে সরকারকে সাহায্য করে এবং তারাও এখানে এসেছেন। সব মিলিয়ে মেলা একদম প্রথম দিন থেকে, প্রথম ঘন্টা থেকেই কিন্তু অত্যন্ত সফল। পাশাপাশি জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ বলেন, অনুভূতি নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে এটাকে বহিঃপ্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। এক কথায় অকল্পনীয়, মানে অদ্ভুত ধরনের অনুভূতি হয়। কারণ যখন সকাল 7:30 থেকে আমরা বিশ্বভারতী প্রাঙ্গণে, আমি আমার জেলার ডিএম সাহেবদের শুরু করে আমরা সকলেই ছিলাম, বিশ্বভারতীর সকল প্রাক্তনদের শুরু করে বর্তমান ছাত্রছাত্রী, উপাচার্যদের সকলেই ছিল। তো ব্রহ্মাচারের মাধ্যমে, উপাসনার মাধ্যমে আজকে 118তম বছরের শুভ উদ্বোধন হলো। তো খুবই ভালো লেগেছে। যদিও আপনারা জানা আছে বিগত 3-4 বছর ধরে মেলাটা বন্ধ ছিল, যদিও গত বছরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা মেলা করেছিলাম, এই মাঠেই করেছিলাম। বিশ্বভারতী আমাদের সহযোগিতা করেছিল। কিন্তু এই বছর বিশ্বভারতী কর্তৃপক্ষ তারা নিজেরাই মেলাটার দায়িত্ব নিয়েছে। আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে
সব দিক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি। বিগত কয়েক বছর এই মাঠে বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলা না করার জন্যে যে দায়ী সেটা আপনারা ভালো করে জানেন। প্রাক্তন যিনি উপাচার্য ছিলেন তার নামটা মুখে নিতেও আমি দ্বিধাবোধ করছি এই জন্যেই, কারণ নোবেলজি অর্থনীতিবিদ যার পায়ে হাত দিয়ে প্রণাম করলে জীবনটা ধন্য হয়ে যায়, সেই অমর্ত্য সেন তাকে যিনি অপমান করেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মণিকোটায় পৌঁছে গেছেন, তাকেও যিনি অপমান করেছেন। তারপর এখন বর্তমান যিনি ভিসি সাহেব আছেন এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ যারা আছেন, তারা যতবার আমাদের আমন্ত্রণ জানিয়েছে ততবারই আমরা মেলা বা উৎসব, পৌষ উৎসব নিয়ে আমরা আলোচনায় অংশগ্রহণ করেছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলা পরিষদ, বীরভূম জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আলোচনা সাপেক্ষে মেলাটা যেন সুন্দরভাবে হয় সেই জন্য সব দিক দিয়ে আমরা সহায়তা হাত বাড়িয়ে দিয়েছি। অন্যদিকে বিশ্বভারতীর সঙ্গীত ভবনের পড়ুয়া সুপর্ণা দে ও পাঠভবনের পড়ুয়া দুর্বা চ্যাটার্জি জানান, খুবই ভালো লাগছে, কারণ 2019-এর পর মানে এতটা বছর পর মেলা মানে আবার নিজের মতো মনে হচ্ছে। কারণ এতদিন যেটুকু যা হয়েছে সেটা খুবই ভালো, কিন্তু শান্তিনিকেতনের মেলা যে মানে একটা অভিজাত্য, একটা যে মানে সংস্কৃতি, একটা যে মানে লোকের কাছে এটা আর কি, যে শান্তিনিকেতন মানে মেলাটা একটা বিশাল বড় ব্যাপার। তো সত্যি খুবই ভালো লাগছে যে এত বছর পর আবার মেলাটা হচ্ছে, নিজেদের মতন করে আবার ভালো লাগছে, নিজের লাগছে আবার জায়গাটা, এত লোকজন আসা যাওয়া। তো সকাল থেকে কি করলে বা কিভাবে পালন করছে? সকালে আমাদের বৈতালিক হয়, তো তারপরে সানাই, তারপরে এই যে ছাতিমতলায় হচ্ছে এটাতেই হয়, তারপরে এরপর মেলা যাওয়া, যেটা সারা মানে যেটা আমাদের পুরনো ইয়েটা ওটাই আবার ফিরে পাচ্ছি, যে যেভাবে করতাম তো ছোটো থেকে সেইভাবে। কাল থেকে আসলে আমাদের শুরু হয়ে গেছে, তো আজকে থেকে তো আরও বেশি, এবার মেলা আসছে, এরপর আরও 4-5 দিন তখন এইভাবেই চলবে এখানে। অনুষ্ঠান কালকেও বৈতালিকই হয়েছে, তার আগে ওই সন্ধ্যাবেলায় যে রাতের দিকে যেটা আমাদের হয়, তারপর সকালেও আজকে ভোরবেলায় বৈতালিক হয়েছে, তারপরে এই অনুষ্ঠান, ছানাই অনুষ্ঠান সব কিছু, এরপর মেলায় যাওয়া, ওখানে গিয়ে ঘোরা সবটাই। মেলা কয়েকদিনই চলবে? হ্যাঁ, মেলা এখন তো মানে 4-5 দিন তো যেটা আমাদের, এইবার তো বলছে নাকি বেশি চলবে, তো দেখা যাক। কতটা খুশি? খুবই। কতটা খুশি বা নিজেকে কতটা আনন্দ? আমি বললাম তো, এত বছর পর মেলা, মানে এখানকার হয়ে এত বছর পর মেলা পাচ্ছি, তো বিশালই আমাদের কাছে বড় ব্যাপার। তোমার নাম? আমার নাম দুর্বা চ্যাটার্জি, আমি ভাষা ভবনের স্টুডেন্ট। লাগছে বলতে খুবই ভালো লাগছে, যেহেতু আমাদের বিশ্বভারতী থেকে আবার সেই মেলাটা হচ্ছে। আর স্বাভাবিক 7ই পৌষ, আজকে সকালে তো বৈতালিকা, সবাই জানে এটা, তো এখানে এসেই সবাই মিলে একসাথে বান্ধবীদের সাথে মজা। সকাল থেকে কিভাবে নিজেকে যোগদান করেছে এই অনুষ্ঠানে? সকালভাবে এসেছি, অনুষ্ঠানে আছি, ঘুরছি ফিরছি, দেখছি, এগুলোই করছি। কতটা আনন্দ হচ্ছে? প্রচণ্ড। 5 বছর পর আবারও একই ছন্দে ফিরেছে বিশ্বভারতীর এই মেলা, কতটা খুশি? খুবই খুশি, কারণ এতদিন পর আবার সেই আগেকার মতো সব কিছু মেলা থেকে শুরু করে বৈতালিকা, প্রত্যেক দিনের প্রোগ্রাম অনুষ্ঠান নিয়ে যেগুলো হয় সেগুলো প্রথম থেকে আবার সব ফিরে এসেছে, তো খুবই খুশি এটা নিয়ে আমরা। তাহলে মেলাটাকে নিয়ে আনন্দ করবে? প্রচণ্ড। কি খাওয়াবে মেলা? দেখবো যেরকম যা পাওয়া যাবে, যেরকম যেটা পছন্দ হবে সেরকম হিসাবে খাওয়া দাওয়া। সুপর্ণা দে, সঙ্গীত ভবন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরশি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়।
বিশেষ প্রস্তাব প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের সিউড়ি পৌরসভার কাছে থাকা একই নম্বরের ব্যাংকে চেক ভাঙানোর জন্য কালিম্পং পৌরসভার মাধ্যমে আসে সিউড়ির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংক বুঝতে পারে চেকটি জাল, তাদের সমস্ত সই জাল। সঙ্গে সঙ্গে তারা সিউড়ি পৌরসভাকে ঘটনাটি জানাতেই চিত্র স্পষ্ট হয়। সিউড়ি পৌরসভার সিউড়ির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তাদের দেওয়া চেক দিয়েই বিভিন্ন কাজের পেমেন্ট করে সিউড়ি পৌরসভা। জালিয়াতির 143-144 নম্বর চেক সিউড়ি পৌরসভা কালিম্পং পৌরসভাকে দিয়েছিল, তা দেখিয়ে কালিম্পং পৌরসভার মাধ্যমে ওই 143-144 নম্বর চেক জমা করে 9,31,000 টাকার সেই চেক ডিজিটাল মাধ্যমে সিউড়ি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পেমেন্টের জন্য এসে সিকিউরিটি কোড দেখে ব্যাংক কর্তৃপক্ষ বুঝতে পারে চেক দুটি জাল। সিউড়ি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ও ফিন্যান্স অফিসারের সই জাল। তারা পৌরসভার কাছে জানতে গেলে দেখা যায় যে একই নম্বরের চেক দুটি সিউড়ি পৌরসভার হেফাজতে রয়েছে। ওই চেকগুলির মাধ্যমে আজ পর্যন্ত কোনো পেমেন্ট করা হয়নি। প্রশ্ন, তাহলে কি জালিয়াতিরা কালিম্পং পৌরসভাতে লুকিয়ে? এই ঘটনার পর আজ সোমবার 23শে ডিসেম্বর সিউড়ি পৌরসভার ফিন্যান্স অফিসার সমনেন্দ্রনাথ মণ্ডল সহ পৌরসভার আধিকারিক মিলে সিউড়ি থানায় পূর্ণ তদন্তের দাবি রেখে আইসির কাছে অভিযোগ দায়ের করেন সিউড়ি পৌরসভার পক্ষ থেকে ফিন্যান্স অফিসার সমনেন্দ্রনাথ মণ্ডল। এদিন ফিন্যান্স অফিসার সমনেন্দ্রনাথ মণ্ডল জানান, আমাদের আজকে এফআইআর লজ হলো যে দুটো চেক ফর্জ, দুটো সিগনেচার করে যেটা কালিম্পংয়ের ইন্ডিয়ান ব্যাংক যেটা আছে, মানে ব্যাংক অফ ইন্ডিয়া কালিম্পং ব্রাঞ্চ, ওখানে ড্রপ করেছিল দুটো চেক। এবং দুটোই চেকই হচ্ছে ফর্জড, মানে ক্লোরিং অফ চেক লিভস করেছে ওটা ওইভাবে আমরা দেখলাম স্ক্রুটিনি করে, যেটা আমাদের ইস্যু হয়নি। কবেকার ঘটনা এটা? ফ্রাইডে, বাট চেক তো ইস্যু হয়েছিল 19 নভেম্বর এবং 22 নভেম্বর। কীভাবে জানতে পারলেন? ব্যাংক অফ ইন্ডিয়া ওরা আমাদের একটা লেটার করে যে এই চেক আপনারা ইস্যু করেছেন কিনা। আমরা ওর পরেই যে পুরো ব্যাপারটা নজরে আসে আর কি। ওকে, আজকে কী করলেন? আজকে এফআইআর করলাম সিউড়ি পুলিশ স্টেশন। কারাবা কীভাবে হয়েছে না, এটা তো এখন ইনভেস্টিগেশনের ব্যাপার আছে। এটা আমার নাম সমরেন্দ্রনাথ মান্না, ফিনান্স অফিসার, সিউড়ি মিউনিসিপ্যালিটি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সরকারি হোস্টেলে ছাত্রীদের সংখ্যা কম, চিন্তায় প্রশাসন। আর সেই কারণেই ছাত্রীদের হোস্টেলমুখী করতে পদক্ষেপ দুবরাজপুর ব্লক প্রশাসনের। দুবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েতের যশপুর উচ্চ বিদ্যালয়ের কস্তুভা গান্ধী বালিকা বিদ্যালয়ের হোস্টেলে সোমবার 23শে ডিসেম্বর দুপুরে পরিদর্শন করেন দুবরাজপুরের বিডিও রাজা আদক, দুবরাজপুর থানার ওসি আবরোজ হোসেন, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বৌদ্ধদেব হেমরাম, দুবরাজপুর দক্ষিণ চক্রের এসআই সৌরিশ চ্যাটার্জি সহ আর অনেকে। ছাত্রীদের এই হোস্টেলে আসন সংখ্যা 75, কিন্তু বর্তমানে ছাত্রী রয়েছে মাত্র 15 জন। আর এই কম ছাত্রী থাকার কারণেই চিন্তায় রয়েছেন ব্লক প্রশাসন। এই হোস্টেলে থাকা, খাওয়া, পড়াশোনা করা সবই বিনামূল্যে। তার সত্ত্বেও কেন ছাত্রী এখানে থাকতে চাইছেন না,
তার সরজমিনে খতিয়ে দেখতে যান দুবরাজপুর ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন। এদিন ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন নিয়ে একটি মিটিং হয়। তারা হোস্টেল পরিদর্শন করেন। বর্তমানে পড়ুয়াদের সাথে বিডিও ও ওসি কথা বলেন। এদিন দুবরাজপুরের বিডিও রাজ যাদব জানান, আজকে যশপুর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত যশপুর হাই স্কুল, তার আন্ডারে একটি যশপুর গার্লস হোস্টেল রয়েছে। ওই কস্তুরবা বাই যে গার্লস হোস্টেল হয় সেগুলো আছে। এখানে 75 জন ছাত্রী থাকতে পারবে এরকম একটা আবাসিক হোস্টেল। জেলার নির্দেশেই এখানে একটা মিটিং আমরা আয়োজন করেছিলাম। এখানে থানার ওসি সাহেব ছিলেন, আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন, স্কুলের টিআইসি ছিলেন, আমাদের এডিপিও ম্যাডামও ছিলেন, আমাদের আমাদের নারী শিশু কর্মাধ্যক্ষ ম্যাডামও ছিলেন, আমাদের সভাপতি সাহেব ছিলেন, ব্লকের শিক্ষা সম্প্রসারণ আধিকারিকও ছিলেন, এই হোস্টেলের ওয়ার্ডেনও ছিলেন। তাদের সবাইকে নিয়েই আমরা আজকে বসেছিলাম যাতে করে এই সংখ্যাটাকে বাড়ানো যায়। যেহেতু যশপুর গ্রাম পঞ্চায়েতে এরকম প্রচুর ফ্যামিলি আছে যেখানে অর্থনৈতিক কারণে বা স্থান সংকুলনের কারণে অনেক মেয়েই পড়াশোনাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না। সেক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় এত সুন্দর একটা পরিকাঠামো রয়েছে, যেখানে সুরক্ষা রয়েছে, যেখানে কমন মিনিমাম ফেসিলিটিসগুলো রয়েছে, টিচার রয়েছেন, যারা সমবয়সী মেয়েরাও রয়েছে। এখানে যদি বাচ্চা মেয়েরা যদি থাকে তাহলে তাদের একটা পরিবেশ তৈরি হবে যেখানে ওরা পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারবে। সেই উদ্দেশ্য নিয়ে আজকে সবাই আমরা বসেছিলাম যাতে করে স্থানীয় যারা রয়েছেন তারা ব্যবস্থা নিতে পারেন যে এখানে যে সমস্ত মেয়েরা এখানে পড়তে চায় তাদেরকে নিয়ে যেন আমরা এখানে অ্যাডমিট করাতে পারি। আমাদের টার্গেট থাকবে যে 75টি এখানে সিট রয়েছে, পুরো সিটটাই যেন ভর্তি হয় সেটার জন্য আমরা আগামী 1 মাস সময় নিয়েছি এবং তার জন্য যা প্রচার, মানুষকে বোঝানো, সচেতন করা, সেই ব্যবস্থাগুলো আমরা নিয়ে এর যাতে সম্পূর্ণ ভরাট করা যায় সেটার জন্য ব্যবস্থা নেন। এখন 15 জন মতো আছেন। তবে এখানে একটা মাইন্ডসেট রয়েছে, এই কোভিডের আগে কিন্তু এটা খুব ভালো চলতো, প্রায় 75 জনই এখানে মেয়েরা থাকতো, কিন্তু কোভিডের পরে ফাঁকা পড়ে যায়। তারপরে ওই সময় বেশ কিছুটা চুরি হয়ে যায়। এই চুরি হয়ে যাওয়ার কারণে এখানে একটা মাইন্ডসেট তৈরি হয়েছে যে এই জায়গাটা নিরাপত্তাহীনতায় ভুগছে, কিন্তু বাস্তবে তা নয়। আজকে আমরা ওসি সাহেবকেও ডেকেছিলাম, ওসি সাহেবের কাছ থেকেও এই সুনিশ্চিত এই আশ্বস্ত হয়েছি যে সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা হবে না। মাস্টারমশাইদেরকেও বলা হয়েছে যে কোনো কম্প্রোমাইজ হবে না মেয়েদের সিকিউরিটি নিয়ে। এখানকার লোকাল যে জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকেও বলা হয়েছে যে সিকিউরিটি সম্পর্কে সমস্ত রকম ব্যবস্থা কিন্তু আমরা নেব। তাদের এখানে থাকা খাওয়া এখানকার পরিবেশ নিয়ে কোনো আপত্তি নেই, খুবই ভালো ওরা আছে, নিজেরাই এটা নিজের মুখেই স্বীকার করেছে। আর আমরা নিজেরাও এসে সরেজমিনে দেখে গেলাম এবং আমাদের ম্যাডাম রয়েছেন নারী এবং শিশু স্থায়ী সমিতির, উনিও দেখলেন, সভাপতি সাহেবও আছেন, আমরা সবাই দেখলাম, মাস্টারমশাইরা আছেন। থাকা নিয়ে খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। ওই মাইন্ডসেটটাকে আমাদের চেঞ্জ করতে হবে যে এখানে সুরক্ষা হয়তো তেমন নেই, কিন্তু ঘটনাটা তা নয়, এখানে যথেষ্টই সুরক্ষা রয়েছে। আর যেটুকু ফাঁক রয়েছে বলে মনে করছেন সেটাকে কিন্তু পুলিশ এটা কথা দিয়ে গেছেন, কোনো সমস্যা হবে না। পাশাপাশি দুবরাজপুর দক্ষিণ চক্রের এসআই সৌরিশ চ্যাটার্জি বলেন, এখানে যে যশপুর হাই স্কুল আছে, এইচএস হায়ার সেকেন্ডারি স্কুল, তার পাশেই আমাদের একটা হোস্টেল আছে, আজকে বেশ কয়েক বছর ধরে চলছে, কেজিবিবি হোস্টেল, যেটা কস্তুরী গান্ধী বালিকা বিদ্যালয় যে হোস্টেল আমাদের প্রজেক্টে এসএসএমের প্রজেক্টে আছে, সেই হোস্টেলে আমাদের কিছু বাচ্চাকে এনরোলমেন্ট করতে হয়। সেখানে সেই বাচ্চার সংখ্যা আমাদের যেটা অ্যালট করা আছে সেটা হচ্ছে 75, কিন্তু কোভিডের পরবর্তী সময় থেকে এই স্টুডেন্টের সংখ্যাটা আমাদের দিন দিন একটু ডিক্রিজ করছে, যে জন্য সেটা নিয়ে আমরা একটু চিন্তায় আছি এবং সেই সংখ্যাটা বর্তমানে 21 এসে দাঁড়িয়েছে। যেহেতু নতুন একাডেমিক সেশন চালু হচ্ছে 2025 জানুয়ারি থেকে, সেহেতু সেই অ্যালটমেন্ট স্টুডেন্টের সংখ্যাটা যাতে আমরা বাড়াতে পারি, সেই জন্যে আজকে সমস্ত লাইন ডিপার্টমেন্ট এবং ডিস্ট্রিক্ট থেকে অথরিটি, বিডিও সাহেব সকলের একটা সহযোগিতাতে আজকে স্কুলে একটা খুব ভালোভাবে মিটিং করা হলো এবং নতুন যে একাডেমিক ইয়ার আসছে সেই একাডেমিক ইয়ারে যাতে সেই আমরা 75-এর টার্গেট পর্যন্ত পৌঁছাতে পারি, তার জন্য কী কী প্রয়োজনীয়
ব্যবস্থা নেওয়া যেতে পারে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করা হলো আমাদের। কারণটা মেনলি হয়েছে কোভিডের সময়। কোভিডের সময়ে আমাদের স্কুল বন্ধ ছিল, সেই টাইমে প্রত্যেকে আবার নিজের ঘরে ফেরত চলে গিয়েছিল, হোস্টেলটা সেইভাবে চালু থাকেনি, সেই জন্যে স্টুডেন্টটা একবার কমে গিয়েছে এবং তারপর থেকে উঠতে একটুকু আমাদেরকে মেহনত করতে হবে। আমার নাম সৌরিশ চ্যাটার্জি, এসআই অফ স্কুলস, দুবরাজপুর সাউথ। অন্যদিকে ভারপ্রাপ্ত শিক্ষক নিখিল কুমার জানান, আমাদের যশপুর হাই স্কুলের যে মেয়েদের যে হোস্টেলটা রয়েছে আর কি, সেই হোস্টেলের এখন সিট সংখ্যা হচ্ছে 75, কিন্তু বিভিন্ন কারণে তারা ভর্তি হতে পারছে না। সেইটাকে অসুবিধাটাকে দূর করার জন্যে যারা ডিস্ট্রিক্টের যে সমস্ত অফিসাররা আছেন, ব্লক লেভেলে আছেন, আমাদের স্থানীয় যারা আছেন পঞ্চায়েত লেভেলে আর কি, এবং আমাদের টিচাররা, ম্যানেজিং কমিটি মেম্বার, প্রেসিডেন্ট, তারা সকলেই এসেছিলেন কী করে আমাদের সেই ওয়ে আউটটা বার করা আর কি, যে কী করে আমাদের ওই সমস্যাটাকে আমরা সলভ করতে পারি আর কি। সেই নিয়েই ওই আধিকারিকরা এসেছিলেন, আলোচনা করলেন। তাদের আলোচনায় বেশ আমরা অনেকটা সমৃদ্ধ হলাম এবং তাদের আলোচনায় যেগুলো সমস্যা এবং সমাধানের রাস্তাগুলো উঠে এলো আর কি, সেগুলো আমরা সর্বতোভাবে আমরা চেষ্টা করব যে কীভাবে আমাদের সলভ করা যায় এবং যাতে করে আমরা ওই টার্গেটে পৌঁছতে পারি, 75 অ্যাটলিস্ট আর কি, 75 স্টুডেন্টসের টার্গেট আর কি। সেই জন্য আমরা আটমোস্ট আমরা সকলে মিলে টিচার, স্টুডেন্ট, অভিভাবক সবাই আমরা চেষ্টা করব এবং এই ব্যাপারে আমরা টাইম টু টাইম আবার এসআই সাহেবের সঙ্গে বা ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে আমরা বসবো মিটিংয়ে, যাতে কী করে আমরা এর আপলিপমেন্ট বা আপগ্রেডেশন বা ডেভেলপমেন্ট করা যায় সেই বিষয়ে আর কি। হোস্টেলের নাম হচ্ছে আমাদের যশপুর হাই স্কুল KGBB গার্লস হোস্টেল। হঠাৎ করে যাওয়ার কারণটা হচ্ছে যে 75টা সিট, কিন্তু এখানে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে আর কি, এখানে বেশিরভাগই উন্নত এলাকা, তারা কনসাসনেসের একটা অভাব হয়েছে। তারপরে বেশিরভাগ গার্জেন একটা নিরাপত্তাহীনতায় ভুগছে আর কি। তারপরে যে সমস্ত ছাত্রীরা ভর্তি হয় আর কি, তারা সবাই হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ডের আর কি, 9 থেকে 12 পর্যন্ত। বাবা মা এই সময়ে আর কি খুব একটা ইনসিকিউর ফিল করছেন আর কি, যে তাই তো আমাদের মেয়েদের পাঠাবো, সেখানে নিরাপত্তাটা কতটা আছে। চারিদিকে যা শুনছি বিভিন্ন মিডিয়াতে, এই পেপারে বা টিভিতে ইত্যাদিতে যে দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে আর কি, সেই নিয়ে তারা একটা অজানা একটা আতঙ্ক একটা রয়েছে। সেই জন্যে আমার মনে হয় সেই কারণেই মানে আমরা টার্গেটটা ফিল আপ করতে পারছি না। তবে যদি ঠিকমতো যদি অ্যানাউন্সমেন্ট করা যায়, তাদেরকে পৌঁছানো যায়, বোঝানো যায়, তাহলে আমরা ওই সমস্যাটার অনেকটা হয়তো সমাধান করতে পারবো। রয়েছে প্রায় 28 জন। আমরা নিখিল কুমার টিআইসি, যশপুর হাই স্কুল। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। দুবরাজপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে নতুন ঢালাই রাস্তার কাজ শুরু হয় খুশি এলাকার বাসিন্দারা। এই রাস্তা চলাচলের অযোগ্য ছিল বলে অভিযোগ এলাকাবাসীদের। দীর্ঘদিন পরে রাস্তা হওয়ায় খুশি তারা। দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে নতুন রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে। 500 মিটার রাস্তা তৈরি করতে খরচ হবে প্রায় 4.5 লক্ষ টাকা বলে জানান দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী। এদিন তিনি আরও জানান, আমরা আজকে দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে 10 নম্বর ওয়ার্ডে হুসেনি মসজিদের কাছে একটা রাস্তাকে ঢালাই শুরু করেছি। দীর্ঘদিন ধরে এই মানুষের চাহিদা ছিল, এখানে হুসেনি মসজিদের হয়েছে অনেক দিন হলো, কিন্তু রাস্তাঘাট ছিল না ভালো। সেই জায়গা থেকে দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে আমরা নবী হোসেন চাচার বাড়ি থেকে হুসেনি মসজিদ অবধি এখন আজকে ঢালাই রাস্তা শুরু করলাম। তার ব্যয় আনুমানিক 4.5 লক্ষ টাকা। রাস্তাটা মোটামুটি আপনার 500 মিটারের মতো হবে। প্রথমত এই রাস্তার জনসাধারণের সুবিধা হবে,
তারপরে সবথেকে বেশি সুবিধা হবে এই মসজিদে যারা মুসল্লি আছেন, যারা নামাজ পড়তে আসেন, তাদেরকে প্রতিনিয়ত কাপড়টাকে তুলে এই মসজিদে আসতে হতো। তো আজকে যে সিস্টেমের ঢালাইয়ের কাজ শুরু করেছি আমরা, আমার মনে হয়, আমি আশা করব যে এই মসজিদে মুসল্লি যারা নামাজ পড়তে এখানে আসবেন বা নামাজ পড়ে যাবেন, তাদের পাক পবিত্রতার কোনো অসুবিধা হবে না। এই রাস্তা ওনাদের খুব ভালো কাজে লাগবে এবং এখানকার মানুষেরও খুব কাজে ভালো লাগবে। এলাকাবাসীরা কতটা খুশি? এলাকাবাসীরা সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে জড়ো হয়ে আছে এবং সবাই এতে ইন্টারেস্টেড, তারা উৎসাহিত যে রাস্তা হোক এবং আগামী দিনে 10 নম্বর ওয়ার্ডের মানুষ চাইছে আরও বেশি উন্নয়ন হোক, কারণ দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডটা অন্যদের হাতে ছিল, বিরোধীদের হাতে ছিল এবং কাজ খুব একটা হয়নি। আমরা শুরু করেছি, এখানকার মানুষ কিন্তু অনেক সহযোগিতা করে কাজ করতে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা শেখ রবিউল ও শেখ মুস্তাক আলম বলেন, আমরা মানে বুঝাতে পারবো না বলে যে এত খুশি আছি আমরা। আমাদের এখানে একটা যদি ট্রাক্টর ঢুকতো, বাড়ি করলে বালি ইট দূর থেকে আনতে হতো আমাদেরকে, 1000 টাকা ভাড়া লাগতো আমাদের। সেটা কিন্তু আমাদের এখন এইটা রাস্তাটা হয়ে গেলে আমাদের আর কিন্তু সেটা লাগবে না। বাড়ি ঘর করলে আর আমাদের অসুবিধা হবে না। একটা অ্যাম্বুলেন্স, একটি মরা যদি হয়ে যায়, কারো কিছু হয়ে গেলে, বিপদ হলে, একটু অ্যাম্বুলেন্স ঢুকে না, আমাদের সিধা এসে অ্যাম্বুলেন্স ঢুকে যাবে। এটা হচ্ছে আমাদের ভাইস চেয়ারম্যান শওকত মির্জার উদ্যোগে। অনেক খুশি, মানে বলে বুঝাতে পারবো না আমরা, মানে এত খুশি আছি আমরা। এটা হলো প্রায় 15 বছর, মানে 15 বছর থেকে আমরা রাস্তা ভোগ করছি, কিন্তু রাস্তা হয় না। অনেক কাউন্সিলর এসেছে, অনেক গেছে, কিন্তু হয় না আমাদের। এই শওকত মির্জা ভাইস চেয়ারম্যান এসে কিন্তু এই উদ্যোগটা করলেন আর এটা করলেন আমাদের। ওনার আমরা কৃতজ্ঞ, ওনাকে ধন্যবাদ বলছি যে ওনার জন্য আমাদের এই রাস্তাটা হলো। আমার নাম শেখ রবিউল আজম। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের দুবরাজপুর উপপ্রধান মির্জা শওকত আলী মহাদের পাশে ছিলেন এবং এখনও আছেন। ইনি এই কথাটা এতদিন পর, 15 বছর পর এই কথাটা তুলে ধরেছেন, আমাদেরকে ভালো লাগছে। আজ আমাদের চমুরচকপাড়ার সমস্ত বাসিন্দা অনেকই খুশি, কারণ আমাদের সর্বপ্রথম যখন একটা কোনো দায় বিপদ হয়ে যেত, তো আমাদের একটা অ্যাম্বুলেন্স ঢোকানোর জন্য আমাদের কথা ভাবতে হতো। রাত বিরাত আমাদেরকে পেশেন্টকে হয়তো আলোক করে তুলে নিয়ে যেতে হতো। এমন সময় হয়তো টোটো পেরোতেও অনেক অসুবিধা হতো। সেই কথা মাথায় রেখে তুলে ধরেছিলেন মির্জা শওকত আলী এবং এই রাস্তা বানিয়েছেন। এখন আমাদের চমুরচকপাড়া 10 নম্বর ওয়ার্ডের সমস্ত বাসিন্দাগণ অনেকই খুশি। আমার নাম হচ্ছে শেখ মুস্তাক আলম। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সদাইপুর থানা পুলিশের পক্ষ থেকে বক্রেশ্বর ড্যাম বা নীল নির্জন জলাধারে বনভোজনে আগত সকল পর্যটকদের উদ্দেশ্যে সমাজ সচেতনতামূলক বার্তা দেওয়া ফ্লেক্স টাঙানো হয়েছে। এই এলাকা জুড়ে বনভোজনের জন্য আসা বা ঘুরতে আসা পর্যটকরা যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পাবেন এই সচেতনতার বার্তা। যেখানে পরিযায়ী পাখিদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য বক্স ও ডিজে বাজানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে এবং জলাশয়ের নৌকা চলাচলও বন্ধ করা সহ বিভিন্ন রকম সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। এছাড়াও ওই এলাকায় বনভোজন করতে আসা পর্যটকরা বিধিনিষেধগুলি মেনে চলছে কিনা তা দেখতে রয়েছে সদাইপুর থানার পুলিশ। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সদাইপুর। এখন বিজ্ঞাপন বিরতি,
ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার মানচিত্রে যে সমস্ত ধর্মীয় মেলা বসে তার মধ্যে অন্যতম জয়দেব কেঁদুলির মেলা। পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসেন অজয় নদের ঘাটে পুণ্য স্নান করতে। রাজ্য ছাড়া অন্যান্য বহু রাজ্যের পুণ্যার্থীরা জড়ো হন জয়দেব কেঁদুলির মেলায়। জয়দেব কেঁদুলির মেলায় প্রতি বছর রাজ্যের বহু জেলা থেকে পুণ্যার্থীদের সেবা করানোর উদ্দেশ্যে আশ্রম বা আগ্রা নিয়ে আসেন। ছোট বড় স্থায়ী অস্থায়ী মিলে 2 শতাধিক আশ্রম বসে জয়দেব কেঁদুলির মেলায়। প্রতিটি আগ্রায় আগত পুণ্যার্থীদের সেবার ঢালাও ব্যবস্থা করা হয়। আগ্রা বা আশ্রমগুলিতে দেশ বিদেশের বাউল শিল্পীরা ছাড়াও হাজার হাজার কীর্তনীয়রা আসেন লীলা কীর্তন গান পরিবেশনের মাধ্যমে বায়নার আশায়। আগামীর সেই জয়দেব কেঁদুলির মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীদের কথা মাথায় রেখে প্রতি বছরের মতো আজকের দিনে 2.5 শতাধিক আগ্রা বা আশ্রম কমিটির সদস্যদের নিয়ে জায়গা বন্টন, পানীয় জল, রাস্তাসহ নানা বিষয়ে যেমন ডিজে বক্স না বাজানো, মদ্যপান না করা, কোনো রকম উচ্ছৃঙ্খল আচরণ থেকে বিরত থাকা, কোনো রকম অসুবিধা হলে আশ্রম কমিটির সাথে যোগাযোগ করা সহ নানান বিষয়ে সোমবার 23শে ডিসেম্বর আলোচনা করা হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেভাবে জয়দেব মেলা আশ্রম কমিটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, উপস্থিত ব্যক্তিরা সরকারের ভূয়সী প্রশংসা করেন। উপস্থিত ছিলেন জয়দেব মেলা আশ্রম কমিটির সভাপতি পরিতোষ চক্রবর্তী, মুখ্য উপদেষ্টা আপু মহারাজ, সম্পাদক জওহরলাল ঘোষ, কোষাধ্যক্ষ সঞ্জয় মাঝি, সহ-সভাপতি চুমকি মুখার্জি, শান্তিকুমার রজক সহ আশ্রম পরিচালন কমিটির অন্যান্য সদস্যরা ও স্থায়ী অস্থায়ী আশ্রমের সদস্যরা। এদিন জয়দেব মেলা আশ্রম কমিটির সভাপতি পরিতোষ চক্রবর্তী জানান, আজকে আলোচনা হলো যে ওই কতগুলো আশ্রম আসবে, কে কে আসছে, আর ডিসিপ্লিনটা ঠিক করে রাখতে হবে যে মানে মদ মাতালে যেন না আসে। তারপরে আপনার আশ্রমটা কীভাবে বসবে, আমাদের পরিষেবা কি কি আছে, যেমন আলোর ব্যবস্থা আছে, আপনার জলের ব্যবস্থা আছে, শৌচালয়ের ব্যবস্থা আছে, সেইগুলো জানানো হলো তাদেরকে। তারপরে সাউন্ড ব্যবস্থাটা বলা হলো। স্থায়ী অস্থায়ী মিলে মোটামুটি কতগুলো আশ্রম আছে? স্থায়ী অস্থায়ী মিলে মোটামুটি 350-এর উপর। সরকারের কাছে কেমন সাহায্য পাচ্ছে? সরকারের কাছে এইবারে 2025 সালে আমার মনে হয় ভালো যাবে, কারণ আমরা যে দিন 15 আগে আমাদের ডিএম সাহেব ছিলেন, এসডিও সাহেব ছিলেন, এসপি সাহেব ছিলেন, আমাদের রাজ্যের অন্যতম মন্ত্রী মাননীয় চন্দ্রনাথ সিনহা ছিলেন, এবং সর্বোপরি এই বছর দেখা গেল আমাদের সভাধিপতি বীরভূম জেলার মাননীয় শ্রী কাজল শেখকে। আমার মনে হয় ভালো সাড়া পেয়েছি এবার আমরা। সরকারের কাছে আর কোনো আবেদন রাখবেন? না, আমরা যেগুলো আবেদন রাখার সেদিনে আমরা রেখেছি, এবং ওনারা বলেছেন যে জয়দেব মেলাটাকে আরও ভালো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত রকম সাহায্যের দরকার আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেবো। আমার নাম হচ্ছে পরিতোষ চক্রবর্তী, জয়দেব মেলা আশ্রম কমিটির সভাপতি। অন্যদিকে সহ-সভাপতি চুমকি মুখার্জি বলেন, অনেক বছর ধরেই আসছি, পরিসংখ্যান হয়তো অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারবো না, তাও তো 320টার মতন হয়েই থাকবে স্থায়ী অস্থায়ী মিলিয়ে। তো আমরা চাই যে আমাদের এই জয়দেব আশ্রম কমিটি বা মেলা কমিটি বা আমাদের জয়দেব পদাবতী যে পুণ্য তীর্থক্ষেত্র, গোপন বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন, সেটা যেন অব্যাহত থাকে, সেই ধারাবাহিকতা যেন আমরা মেনে চলতে পারি। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, জয়দেব। ফিরে এলাম বিরতির পর। একজন বিশেষ চাহিদা সম্পন্ন স্কুল ছাত্রকে হস্তচালিত সাইকেল তুলে দিলেন লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ। ছাত্রটি স্থানীয় থানার বারাবন গ্রামের 14 বছর বয়সী রিয়াজুল খান, রূপসপুর উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র। লোকপুর থানার মানবিক ওসি কাল বিলম্ব না করে তার জন্য একটি হস্তচালিত সাইকেলের ব্যবস্থা করেন।
গতকাল রবিবার 22শে ডিসেম্বর ছাত্র রিয়াজুল সহ তার বাবা বাবর হোসেন খানকে লোকপুর থানায় ডেকে পাঠানো হয় এবং অনাড়ম্বরভাবে সাইকেলটি তার হাতে তুলে দেন লোকপুর থানার এএসআই নয়ন ঘোষ ও সত্যেন্দ্রনাথ সাহা। উপস্থিত ছিলেন খয়রাসোল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আইনুস খান সহ অন্যান্য পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। ট্রাইসাইকেল পেয়ে স্বভাবতই খুশি বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র রিয়াজুল খান ও তার বাবা সহ বাড়ির লোকজনেরা। বড়বাবুর এই ধরনের মানবিক কাজে স্বভাবতই খুশি রিয়াজুলের প্রতিবেশী সহ গ্রামের লোকজন। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। ফিরে এলাম বিরতির পর। আজ সোমবার 23শে ডিসেম্বর বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ দপ্তরের সহযোগিতায় স্থানীয় আদিবাসী মহিলাদের শূকর ছানা বিতরণ করা হয়। এদিন এলাকার আদিবাসী মহিলাদের পারিবারিক আর্থিক স্বাচ্ছন্দ্য বা স্বনির্ভর করার লক্ষ্যে 5টি আদিবাসী পরিবারকে 2টি করে মোট 10টি শূকর ছানা বিতরণ করা হয়। এই শূকর ছানা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরারই 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা, মুরারই 1 নম্বর ব্লকের প্রাণী সম্পদ দপ্তরের ডিএলডিও ডাক্তার অচিন্ত মহান্তি। এদিন মুরারই 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা জানান, প্রাণী সম্পদ দপ্তর থেকে আপনার যেরকম অন্যান্য সামগ্রী দেওয়া যায়, হাঁস, মুরগি, গরু, সেরকম অনুরূপভাবে আজকে শূকর পালন করার জন্য দেওয়া হলো গরিব মানুষকে স্বনির্ভর করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। তো আজকে টোটাল 5 ইউনিট আছে, দুটো করে, এক ইউনিটে 2 করে, যাতে গরিব মানুষ স্বাবলম্বী হতে পারে। আপনার নাম? বিপ্লব শর্মা, সভাপতি 1 নম্বর পঞ্চায়েত সমিতি। পাশাপাশি শূকর ছানা পেয়ে এক আদিবাসী মহিলা বলেন, আজকে কি দিল আপনাদেরকে? কটা করে দিল? আপনার নাম? বাড়ি? বাড়ি? দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।